প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আজকের এলআর ক্লাসে। আজকের এলআর ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম শ্রেণীর পাঠ্য একটি অনবদ্য প্রবন্ধ চিঠি। এই চিঠিটা হচ্ছে পত্র সাহিত্য, পত্র প্রবন্ধ। লিখছেন কে? বিবেকানন্দ, অর্থাৎ প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। আমরা বিবেকানন্দ নামে ওনাকে অধিক চিনি। 1863 সালে তিনি জন্মগ্রহণ করছেন এবং 1902 সালে তিনি পরলোক গমন করছেন। তো এই অল্প জীবনকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি যে পরিমাণ কৃতিত্ব দেখিয়ে গেছেন তার জন্য গোটা বিশ্ব তাকে স্মরণ করে। এখানে আমরা দেখব যে এই চিঠিটা তিনি লিখছেন কোথা থেকে না, আলমোড়া থেকে, উত্তরাখণ্ড শহরের আলমোড়া অঞ্চল থেকে বা উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া শহর থেকে। কবে লিখছেন? 29/7/1897, অর্থাৎ 29শে জুলাই 1897। এই সময়কালটা আমরা দেখব যে এই সময় আমাদের দেশ পরাধীন, অর্থাৎ ইংরেজদের শাসনাধীনে রয়েছে। তার ফলে ইংরেজরা ঠিক যেভাবে আমাদের শিক্ষা দিতে চেয়েছে, যেভাবে আমাদের শাসন করেছে, এই প্রক্রিয়াটা তৎকালীন ভারতীয় বিভিন্ন মনীষীদের কারোরই পছন্দ হয়নি। সেই কারণে তারা চেয়েছেন এই শিক্ষা ব্যবস্থা, শাসন ব্যবস্থার সংস্কার হোক, নচেত ভারতবাসীর অন্ধকার দূর হবে না, ভারতবাসীর অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবে না। তো সেই জন্য চিঠিটা তিনি লিখছেন কাকে? লিখছেন মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, যাকে বিবেকানন্দ নাম দিয়েছিলেন ভগ্নী নিবেদিতা, এবং এই নামই আমরা সব থেকে বেশি চিনি। তো এই ভগ্নী নিবেদিতা কে? তিনি কেন এই প্রবন্ধে সব থেকে বেশি স্থান নিয়েছেন, কেনই তাকে তিনি চিঠি লিখলেন, এই বিষয়টা আমরা একটু জানব। যে এই ভগ্নী নিবেদিতা তিনি হচ্ছেন একজন শিক্ষিত, ঐকান্তিকতা বা আন্তরিকতাযুক্ত ব্যক্তি এবং পবিত্র ব্যক্তি। অর্থাৎ তার যে শিক্ষা দীক্ষা, তিনি কেল্টিক কালচারের মানুষ, অর্থাৎ কেল্টিক শিক্ষা তার মধ্যে থাকার জন্য শিক্ষার দিক থেকে তিনি অত্যন্ত উন্নত মানের। তৎকালীন সময়ে আমরা দেখব আমাদের ভারতবর্ষের অধিকাংশ মানুষের কুসংস্কার বা অন্ধবিশ্বাসের একটা প্রধান কারণ ছিল এই শিক্ষার অভাব। তার জন্য এই যে অশিক্ষিত নিরক্ষর যে মানুষগুলো ছিলেন তাদের সার্বিক উন্নয়নের জন্য তিনি এই নোবেলকে বা ভগ্নী নিবেদিতাকে আনতে চেয়েছেন। কারণ আমরা জানি যে মানুষের কাছে শিক্ষা নেই তার কাছে সার্বিক জগৎটা অন্ধকার, শূন্য। সেই জন্য এই মানুষগুলোকে তিনি শিক্ষিত করতে চেয়েছেন। এবং এক্ষেত্রে কেন ভগ্নী নিবেদিতা? কারণ একজন মহিলার পাশে একজন মহিলাই কিন্তু খুব সহজে যেতে পারে। তো আমাদের ভারতবর্ষে তৎকালীন সময়ে মহিলারা যে অন্ধকারে ছিল, শিক্ষা থেকে দূরে ছিলেন, সেই শিক্ষার আলোর মধ্যে নিয়ে আসার জন্য, শিক্ষার আলোয় আলোকিত করার জন্যই আমরা দেখব ভগ্নী নিবেদিতাকে তিনি নিয়ে আসছেন। প্রথম কারণ। দ্বিতীয় কারণটা কি? ঐকান্তিকতা, অর্থাৎ আন্তরিকতা। যে শিক্ষা আমরা অনেকেই দিতে চাই বা দিই, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি সে আন্তরিকতার অভাব রয়েছে। এই আন্তরিকতা না থাকার জন্য শিক্ষা যথেষ্ট পরিমাণে গ্রহণকারী বা গ্রাহকের কাছে পৌঁছাতে পারে না, যেটা ভগ্নী নিবেদিতার 100% ছিল। এই আন্তরিকতা থাকার জন্যই তিনি ভগ্নী নিবেদিতাকে পছন্দ করেছিলেন এবং এই দেশে আসার জন্য তাকে অনুরোধ করেছিলেন, এবং সেই অনুরোধের কথা জানিয়েই তিনি এই চিঠিটা লিখছেন। 3 নম্বর হচ্ছে পবিত্রতা, যে কি একজন সৎ নারী মানুষ, অর্থাৎ ভালো মন্দ, ন্যায় নৈতিকতা, ন্যায় অন্যায় ইত্যাদি বোধগুলো তার মধ্যে প্রবল পরিমাণে ছিল, যে কারণে ভারতবর্ষের সার্বিক উন্নয়ন বা ন্যায় নৈতিকতা বোধ জাগরণের জন্য তিনি ভগ্নী নিবেদিতাকে এদেশে নিয়ে আসতে চেয়েছেন। তো এগুলো হচ্ছে ভগ্নী নিবেদিতার মধ্যে থাকা গুণ। এর পাশাপাশি আমরা দেখব তৎকালীন সময়ে আমাদের ভারতবর্ষে কী কী অসুবিধা ছিল। অসুবিধার মধ্যে আমরা পেয়েছি প্রথমত শিক্ষা। এই যে বললাম, সেই সময় আমাদের এখানে 1897, অর্থাৎ ইংরেজরা এখানে শাসন করছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি ইংরেজরা আমাদের যে পরিমাণ শিক্ষা দিতে চেয়েছে, সেই শিক্ষার মধ্যে শুধু কেরানি তৈরি করতে চেয়েছে, যে শুধুমাত্র ক্লার্ক তৈরি হবে, তাদের বিভিন্ন জায়গায় তারা কাজ করতে পারবে, তাদের কাজগুলো তারা করে দিতে পারবে, তারা যা বলছে সেই অনুসারে তাদেরকে অনুসরণ করতে পারবে, যেটাকে আমরা বলি মাছি মারা কেরানি। তো দেখা যাচ্ছে এই শিক্ষায় সামগ্রিকভাবে মানুষ বা ভারতীয়রা গ্রহণ করতে পারছে না, সামগ্রিকভাবে এগিয়ে যেতে পারছে না, শুধুমাত্র তারা কেরানি তৈরি হচ্ছে। যে জন্য এই ইংরেজি শিক্ষার যে কুফল, এই কুফলটাকে উপলব্ধি করে
এখানে তৎকালীন সময়ে বেশ কিছু শিক্ষা ব্যবস্থা চালুর কথা শুরু হয়েছে, যার মধ্যে আমরা দেখব পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন স্থাপন করছেন তার শিক্ষা আদর্শে, বা মহাত্মা গান্ধীর আমরা দেখব বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা। কারণ এই ঔপনিবেশিক শিক্ষার মধ্যে মানুষকে বা ভারতীয়দের শুধুমাত্র ওই কর্মী হিসেবেই রাখার চেষ্টা করা হয়েছে, তাদের সার্বিক উন্নয়নের কথা ভাবা হয়নি। তারও একটা কারণ আছে। কারণটা কি না, যদি সার্বিক উন্নয়নের কথা বলা হতো ঔপনিবেশিক শিক্ষায়, তাহলে আমরা দেখতাম ভারতবাসীরা আরও বেশি পরিমাণে তারা জাগ্রত হয়ে উঠতেন স্বাধীনতা পাওয়ার জন্য, পরাধীনতার মধ্যে না থাকার জন্য। দ্বিতীয়ত আমরা দেখছি কুসংস্কার। তো এই সময় দেখছি ভারতবাসীর মধ্যে কুসংস্কার রয়েছে। ইংরেজরা আসার আগে যেমন ছিল, ইংরেজরা যে সময় ছিল সেই সময়টাতেও রয়েছে। এবং এই কুসংস্কার অর্থাৎ অন্ধবিশ্বাস কিভাবে দূর করা যেতে পারে, কারণ এই যে বললাম শিক্ষা যদি মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ যদি ভালো মন্দটা বুঝতে পারেন, তবেই কিন্তু তার মধ্যে অন্ধবিশ্বাসটা সরে যায়। এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য বা শিক্ষাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি একমাত্র বিশ্বাস করেছেন ভগিনী নিবেদিতাকে, যার মধ্যে শিক্ষা ছিল, যার মধ্যে আন্তরিকতা ছিল, যার মধ্যে দৃঢ়তা ছিল, যে তিনি জানতেন, তিনি বিশ্বাস করতেন যে মানুষকে শিক্ষা দিলে মানুষ সচেতন হবেই এবং অন্ধবিশ্বাস থেকে দূরে সরে আসতে পারবে। 3 নম্বর আমরা দেখছি দাসত্ব। যে এই যে বলছি বারবার ঔপনিবেশিক রাজত্ব সাম্রাজ্য চলছে, অর্থাৎ ভারতবাসীরা ইংরেজদের দাসত্ব বরণ করে নিয়েছে, দাস হয়ে থেকেছে। সেই জন্য এই দাস হয়ে থাকলে যে তারা প্রকৃতপক্ষে নিজেদেরকে মিলে ধরতে পারবে না, নিজেদের বলা, নিজেদের প্রাপ্য এগুলোকে মিটিয়ে নিতে পারবে না, সেই জন্যই এই দাসত্ব অবস্থা থেকে দূর করাতে চেয়েছেন ভারতবাসীকে বিবেকানন্দ ভগিনী নিবেদিতার মাধ্যমে। এবং ভারতবাসীরা যাতে এই দাসের জীবন না পালন করে, দাসের জীবনযাপন যাতে না করে, তার জন্য স্বাধীনতা অর্জনের কথাও আমরা এখানে দেখব। তো এই প্রসঙ্গেই তিনি ভগিনী নিবেদিতাকে একটা কথা বলছেন যে মরদ কি বাত হাতি কা দাঁত, অর্থাৎ মর্দ মানে হচ্ছে পুরুষ, পুরুষ যে কথাটা দেয় এবং হাতির যদি একবার দাঁত বেরিয়ে যায় তাহলে কিন্তু সেই দাঁতটা নষ্ট হয় না। তো এখানে একই রকমভাবে স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে ভারতবর্ষে নিয়ে আসার কথা বলছেন, কারণ ভারতবাসীর মধ্যে শিক্ষা দিতে হবে, ভারতবাসীকে কুসংস্কার থেকে দূর করতে হবে, ভারতবাসীর দাসত্ব অবস্থা থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। এই জন্য তিনি তাকে যে কথাগুলো দিয়েছেন, যে তিনি তাকে আপ্রাণ চেষ্টা করবেন, প্রাণ থাকা পর্যন্ত তিনি তাকে চেষ্টা করবেন তার এই উদ্দেশ্যটাকে পরিপূরণ করতে। এর জন্য তাকে যতটুকু যা করতে হয় বিবেকানন্দ তাই করবেন। তো সেটা কি? সেটা হচ্ছে আমরা দেখব যে তৎকালীন সময়ে এই ইউরোপ থেকে আসা ভগিনী নিবেদিতা ভারতবর্ষে যখন আসছেন তার বেশ কিছু সমস্যা হতে পারে। সমস্যাগুলো কি কি না, সমস্যার মধ্যে প্রথমত আমরা দেখতে পারি যে আবহাওয়া, যে পশ্চিমের যে আবহাওয়া তার বিরূপ আবহাওয়া হচ্ছে আমাদের ভারতের, অর্থাৎ এখানে উষ্ণ প্রধান দেশ ভারতবর্ষ, এখানে গরম বেশি, তিনি ঠান্ডা অঞ্চলের মানুষ, তাহলে এই অঞ্চলে আসতে গেলে তার এই আবহাওয়ার সঙ্গে একটা অসুবিধা হতে পারে। কাজেই আবহাওয়ার সঙ্গে তাকে একটা খাপ খাইয়ে বা মিলিয়ে চলার একটা চিন্তাভাবনা তাকে করতে হবে। এবং এই ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া উচিত ভগিনী নিবেদিতা যেন সেভাবেই নিয়ে আসেন, বাকিটা বিবেকানন্দ এখান থেকে তাকে সাহায্য করবেন। 2 নম্বর কি দেখছি আমরা, খাওয়া দাওয়া বা স্বাচ্ছন্দ্য। যে ইউরোপীয় জীবনযাত্রায় যে খাওয়া দাওয়ার রীতি রয়েছে, সেই খাওয়া দাওয়ার রীতি এখানে সম্পূর্ণ আলাদা। এখানে বাঙালিয়ানায় আমরা দেখতে পাচ্ছি ভাত রুটি আমাদের প্রধান খাদ্য। তো সেক্ষেত্রে যে খাবার দাবারগুলো তিনি খেয়ে এসছেন এতদিন, সেগুলো এখানে না পেলে তার অসুবিধা হতে পারে। কাজেই একটা যেন মানসিক প্রস্তুতি তার মধ্যে থাকে যে এদেশের জল হাওয়া, এদেশের খাওয়া দাওয়া এগুলো যেন তিনি মানিয়ে নিতে পারেন, তাহলেই বাকি কাজটা করতে তার সুবিধা হবে। 3 নম্বর দেখব আমরা আরাম বা স্বাচ্ছন্দ্য। এটা কি না, তিনি ইউরোপীয় জীবনযাত্রায় যে আরাম বা স্বাচ্ছন্দ্য পেয়েছেন পরিবেশগতভাবে, সামাজিকভাবে, সেই আরাম বা স্বাচ্ছন্দ্যের পরিবেশ কিন্তু এখানে পাবেন না। কারণটা কি? কারণ হচ্ছে তার আশেপাশের মধ্যে এই দুঃখ কাতর মানুষ, অনাহারী মানুষ এবং অন্ধবিশ্বাসে বিশ্বাসী মানুষের সংখ্যা অনেক বেশি হবে। সেই কারণে এই মানুষগুলোর পাশে থেকে কাজ করাটা
অসুবিধা হতে পারে। সেই কারণে এই মানুষগুলোর সম্পর্কে আগাম কিছু কথা, আগাম কিছু তথ্য তিনি ভগিনী নিবেদিতাকে দিচ্ছেন, যাতে এদেশে এসে তাদের সঙ্গে কাজ করতে তার সুবিধা হয়। এর পাশাপাশি রয়েছে কি ইংরেজ মানসিকতা বা শাসকের মানসিকতা, যে এদেশে এসে তিনি যখন সুদূর ইউরোপ থেকে আমাদের ভারতবর্ষে এসে ভারতবর্ষের মানুষদের মধ্যে এই শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা বিতরণ করবেন বা আমাদের অশিক্ষা, কুসংস্কার এবং দাসত্ব থেকে মুক্ত করার চেষ্টা করবেন, এই বিষয়টা কিন্তু ইংরেজরা সহজভাবে মেনে নিতে নাও পারেন। তো সেই কারণে ইংরেজরা তার গতিবিধি, তার চালচলন, তার হাবভাব প্রত্যেকটাই সন্দেহের চোখে দেখতে পারে। কাজেই যেহেতু তিনি একজন শিক্ষিত মানুষ, এই শাসকের সঙ্গে ভারসাম্য রাখতে এবং আমরা যারা শাসিত তৎকালীন সময়ে তাদের সঙ্গে মানিয়ে চলতে যাতে অসুবিধা না হয়, সেই বিষয়টাও তিনি আগে আস্তে আস্তে তাকে জানিয়ে দিচ্ছেন। তাহলে একটা জায়গায় যাওয়ার আগে যদি সেই জায়গায় পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে পারি, তাহলে কি হয়, আমাদের সেই জায়গায় যেতে, কাজ করতে এবং থাকতে অনেকটা সুবিধা হয়ে যায়। এখানে স্বামী বিবেকানন্দ সেই সুবিধাগুলো কথাই এখানে তুলে ধরছেন, যাতে এদেশে এসে ভগিনী নিবেদিতার কোনো কাজ করতে অসুবিধা না হয়। তো এই ভগিনী নিবেদিতা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে তার সারা জীবন যে পরিমাণ অবদান রেখে গেছেন তা আমরা কোনোদিনই ভুলতে পারি না। যে কারণে আমরা দেখতে পাবো বর্তমানে তার নামে কলকাতায় একটা স্কুলও রয়েছে, নিবেদিতা বিদ্যালয়। কলকাতার নামি দামি এবং জনপ্রিয় স্কুলগুলোর মধ্যে এই নিবেদিতা বিদ্যালয় হচ্ছে অন্যতম একটা স্কুল। এর পাশাপাশি আমরা দেখব এই ভগিনী নিবেদিতা যে সুদূর ইউরোপ থেকে এখানে আসছেন, এই আসার জন্য তাকে যে জায়গায় কাজ করতে হবে, যাদের সঙ্গে কাজ করতে হতে পারে, তাদের কতগুলো নাম তিনি এখানে দিয়েছেন। তাদের মধ্যে প্রথম রয়েছেন মিস্টার স্টাডি, যিনি ইংল্যান্ডে থাকতেন, ইংল্যান্ড থেকে ভারতবর্ষে এসেছেন এবং ইংল্যান্ডে যে বেদান্ত প্রচারের কাজটা হয়েছিল, সেই বেদান্ত প্রচারে তিনি তাকে সাহায্য করেছিলেন। বেদান্ত বলতে আমরা কি বুঝি? বেদের অন্ত, শেষ ভাগ, অর্থাৎ উপনিষদকে বলা হয়। 2 নম্বর রয়েছেন মিস মুলার। এই মিস মুলারকে তিনিও একজন বিদেশি, যিনি বেলুড় মঠ স্থাপনের সাহায্য করেছেন। এবং আমরা দেখব এই সময় বিবেকানন্দ যখন দেশ ভরে সম্মেলন করছেন, বক্তৃতা দিচ্ছেন, ভারতকে তুলে ধরছেন, তো এই বিবেকানন্দের বক্তৃতায় উৎসাহিত বোধ করে একাধিক মানুষ, বিদেশি মানুষ, ইউরোপীয় মানুষ, তারা কিন্তু ভারতবর্ষের কাজে এগিয়ে আসছেন। কারণ তারা জানেন যে বিবেকানন্দর মধ্যে যে জ্ঞান গরিমা রয়েছে, সেই জ্ঞান গরিমাকেও যেমন এই কাজের মাধ্যমে একদিকে পাওয়া যেতে পারে, ঠিক সেরকমই অসহায় মানুষের পাশে থাকা আমাদের তো প্রত্যেকটা মানুষেরই কাজ, জাতি ধর্ম নির্বিশেষে। তাহলে এখানে যে অসহায় ভারতবাসী রয়েছে, এই অসহায় ভারতবাসীর পাশে থেকেও নিজেকে খানিকটা স্বাচ্ছন্দ্য, নিজেকে খানিকটা মহৎ বলেও মনে হবে, নিজেকে খানিকটা মানুষ বলেও মনে হবে। 3 নম্বর আমরা দেখব সেভিয়ার দম্পতি, অর্থাৎ মিস্টার সেভিয়ার এবং মিসেস সেভিয়ার, এই দুজনকে বলা হয় সেভিয়ার দম্পতি। এই সেভিয়ার দম্পতির মধ্যে আমরা দেখব মিসেস সেভিয়ারকে তিনি বলেছেন নারীকুলের রত্নবিশেষ, অর্থাৎ নারীকুলের মধ্যে এমন কিছু গুণ থাকায় যে গুণগুলো এই মিসেস সেভিয়ারের মধ্যে ছিল। এবং তার আর একটা নামও তিনি দিয়েছেন, সেটা হচ্ছে মাদার, অর্থাৎ স্বামীজি তাকে মাদার বলে ডাকতেন, অর্থাৎ মায়ের তুল্য সমস্ত স্নেহ, ভালোবাসা, এগুলো মিসেস সেভিয়ারের মধ্যে ছিল, যেগুলো তাকে মায়ের প্রতি আকর্ষণ করত। এবং এই বেদান্ত প্রচারের কাজে আমরা দেখব মায়াবতী আশ্রম, এই মায়াবতী আশ্রম প্রতিষ্ঠাও কিন্তু তারাই করেছিলেন, সেভিয়ার দম্পতি। যে আশ্রমের মধ্যে আমরা দেখেছি নিরীহ, অনাহারী, বুভুক্ষ ছেলেমেয়েরা, মানুষেরা থাকতে পেরেছে, খেতে পেরেছে এবং অনাথ ছেলেমেয়েরা তারা পড়াশোনার সুযোগ পেয়েছে, শিক্ষার মধ্যে আসতে পেরেছে। এরপরে আরেকটা চরিত্র আমরা পাচ্ছি, সেটা হচ্ছে মিস ম্যাকলাউড। ইনি কি করেছেন না, ইনি স্বামীজির জীবন, চিন্তা ও কাজে ভীষণ পরিমাণে অনুপ্রাণিত হয়েছেন। বর্তমানে আমরা যেভাবে স্বামীজির কাজকর্ম এবং চিন্তাভাবনায় অনুপ্রাণিত হই, তিনি অনেক আগেই হতে পেরেছেন সেটা, এবং সেই কারণে স্বামীজির কাজে তাকে সাহায্য করেছেন। তো স্বামীজি তাকে জো বলে ডাকতেন,
অর্থাৎ প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যেমন একটা বিশেষত্ব থাকে, ঠিক সেরকমই সেই বিশেষত্বের কারণে তাকে জো বলে ডাকা হতো। এরপর আছেন মিসেস বুলের কথা, যে মিসেস বুল এই বেলুড় মঠ স্থাপনে সাহায্য করেছেন। বেলুড় মঠ আশা করি তোমরা প্রত্যেকেই গেছো, নাম শুনেছ। সো এই বেলুড় মঠেও একই রকমভাবে যেভাবে মানুষের পাশে থাকা হয় অসময়ে, অনাহারে, অনিদ্রায়, ঠিক সেইভাবেই বিভিন্ন রকম কাজকর্ম তৎকালে যেমন করেছেন বেলুড় মঠ, এখনও ঠিক সেই কাজগুলোই করে যায়। এবং এই মিসেস বুলকে তিনি মা বা ধীর মাতা বলে ডাকতেন। এগুলো আমাদের খুব শর্ট কোশ্চেন হিসেবে দেয়, এগুলো একটু খেয়াল রাখবে। তো এইটা হচ্ছে আমাদের চিঠি প্রবন্ধের মূল বিষয়বস্তু। তো এটাকে প্রবন্ধ কেন বলা হচ্ছে না, প্রবন্ধ বলতে আমরা বুঝবো যার মধ্যে একটা প্রকৃষ্ট বন্ধন থাকবে। অর্থাৎ গল্প বা কবিতার ক্ষেত্রে কখনো কখনো আমাদের অর্থগুলো, মন্তব্যগুলোকে ব্যাখ্যা করে নিতে হয়, ব্যাখ্যা বুঝে নিতে হয়। কিন্তু এক্ষেত্রে তিনি যা কিছু বলেছেন সবটাই ব্যাখ্যা করে দিয়েছেন, আলাদা করে বোঝার আর কিছু থাকে না। এবং যে রচনার পদ্ধতিতে এইভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়, আলাদাভাবে ব্যাখ্যা করার কোনো জায়গা থাকে না, সেই রকম রচনাকেই আমরা বলি প্রবন্ধ। সেই কারণে চিঠিটা হচ্ছে আমাদের পত্র প্রবন্ধ, চিঠির আকারে লেখা একটা প্রবন্ধ। তো লিখছেন কে? লিখছেন বিবেকানন্দ। কাকে লিখছেন? নোবেলকে। নোবেল হচ্ছেন ভগ্নী নিবেদিতা বা মিস মার্গারেট এলিজাবেথ নোবেল, যার পুরো নাম, যিনি এদেশে এসে ভারতবাসীর হয়ে কাজ করতে চেয়েছেন, ভারতবাসীর উন্নতি চেয়েছেন। কারণ বিবেকানন্দ যখন বিশ্ব ধর্ম সম্মেলনের সভায় বক্তৃতা রাখছেন, সেই বিশ্ব ধর্ম সম্মেলনে তার বক্তৃতায় একই পরিমাণে অনুপ্রাণিত হয়েছিলেন হচ্ছেন ভগ্নী নিবেদিতা। পরবর্তীকালে তার সাহচর্যে এসে তিনি ভারতবাসীর হয়ে কাজ করতে চেয়েছেন। তো এইটাই হচ্ছে আমাদের চিঠি প্রবন্ধের মূল বিষয়বস্তু। তো এটা খুব সহজ জিনিস, এর মধ্যে প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা বিষয়ই ব্যাখ্যা করে দেওয়া আছে। আশা করি এই বিষয়টা তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তো এই সম্পর্কিত যদি কোনো রকম এমসিকিউ বা এসএকিউ বা বড় ধরনের প্রশ্ন তোমাদের প্রয়োজন হয়, তোমরা আমাদের LRNR ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেয়ে যাবে। এবং তোমাদের যদি আরও কিছু প্রশ্ন বা উত্তর জানার প্রয়োজন থাকে, তো সেক্ষেত্রে তোমরা মন্তব্য করবে, এর যথাযোগ্য প্রশ্ন এবং উত্তর দিয়ে দেওয়া হবে। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি।